ইরান বনাম আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধে পাকিস্তান এমন একটা ভূমিকা নিচ্ছে যেটা পাকিস্তানকে সমস্ত বিশ্বে গৌরবান্বিত করেছে। এবং আমাদের দেশে কিছু সুশীল আছে যারা বলতেছে পাকিস্তান কেন, তারপরে যারা আওয়ামী লীগ তারা এগুলোকে ভালোভাবে নিচ্ছে না, এমনকি যারা ভারতপন্থী, এমনকি খোদ ভারত, যেমন এই যে ইরানের সঙ্গে আমেরিকার যে নেগোসিয়েশন হবে বা সংলাপ হবে, এটা হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে, এবং এটার আয়োজক হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তো এটাকে ভারত ধন্যবাদ জানিয়েছে, কিন্তু পাকিস্তানের ভূমিকার কথা বলতেছে না। ভারত বলতেছে আমরা স্বাগত জানাই ইরানকে এবং আমেরিকাকে এই আলোচনার জন্য, আলোচনায় সবকিছু সমাধান বয়ে আনে। কিন্তু এই আলোচনাটা করলো কে? কে আগ বাড়িয়ে দুই পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে গেল? এটা ভারত স্বীকার করতে রাজি না, কারণ তারা হিংসে চলতেছে যে আজকে যদি নরেন্দ্র মোদী এই আলোচনাটার ব্যবস্থা করতে পারতো, তাহলে ভারতীয়রা বলতো বা আমাদের আওয়ামী লীগেররা বলতো নরেন্দ্র মোদী বিশ্ব নেতা। কিন্তু সেটা আর হলো না। এখন পাকিস্তান যেই সমস্যা সমস্ত বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, যেই সমস্যা সমস্ত বিশ্বের অর্থনীতিকে ড্যামেজ করতেছিল, সেই সমস্যার সমাধানের জন্য এগিয়ে এসেছে পাকিস্তান। এবং যে পাকিস্তানকে ইরান বিশ্বাস করে আমেরিকা। যেই নরেন্দ্র মোদী এই যুদ্ধ বাজার 2 দিন আগে ইসরায়েলে গিয়ে বলে এসেছেন যে ইসরায়েল আমার পিতৃভূমি আর ভারত আমার মাতৃভূমি, তো সেই নরেন্দ্র মোদীকে বিশ্বাস করবে কি? করবে না তো। এই কারণেই নরেন্দ্র মোদী তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন এবং উঠে এসেছেন সেই আসিম মুনির এবং শাহবাজ শরীফ। এবং পাকিস্তান বলতে আমরা বুঝতাম যে সন্ত্রাস কবলিত দেশ, খরা, বন্যা, দুর্নীতি এবং অর্থনীতি আমাদের চেয়েও ছোট, লোক সংখ্যা আমাদের চাইতেও কম। কিন্তু সেই পাকিস্তান সামরিক শক্তির বলে বলিয়ান হয়ে আজকে সমস্ত বিশ্বে একটা অন্যতম পরাশক্তি হিসাবে আবির্ভূত হয়েছে, এবং যেটা অলরেডি দেখিয়ে দিয়েছে যে অলরেডি আমেরিকা এবং ইরানের আলোচকগণ তারা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন। যদিও ইরানের আলোচকগণ তারা গেছেন কি যান নাই এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন নিউজ আমরা দেখতেছি, কারণ তারা বলতেছে যে লেবাননে সম্পূর্ণ হামলা বন্ধ না হলে তারা যাবেন না। কিন্তু আবার অনেকে বলতেছেন যে অলরেডি তারা রওনা করেছেন এবং নিরাপত্তার স্বার্থে তারা আবার এটা প্রকাশ করতে যাচ্ছেন না। হ্যাঁ, আবার অনেকে বলতেছেন যে গতকাল রাতেই তারা আসলে পাকিস্তানে চলে গিয়েছেন, মানে ইরানের প্রতিনিধিরা, বিশেষ করে ইরানের পার্লামেন্টারি স্পিকার গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি, তারা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছেছেন। এবং আজ সকালে নাকি মার্কিন প্রতিনিধি দলও এসে পৌঁছিয়েছেন। তাদের নেতৃত্বে আছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং স্টিভ হুইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এবং উভয় পক্ষ থেকেই আরো কিছু সাপোর্ট স্টাফ এসেছে যারা সহায়তা দিবে, আলোচনার যে প্রক্রিয়া এবং যে কাগজপত্রের বিষয় আছে সেগুলো তারা সমাধান করবে। তো ইরানি নেতারা তাদের একটা নিজস্ব ভিআইপি বিমানে করে এসেছে, এবং সেই বিমানটা পাকিস্তানের আকাশ সীমায় ঢোকার পরেই পাকিস্তানের 2টি F-16 জঙ্গি বিমান সেই বিমানটাকে এসকর্ট দিয়ে নিয়ে এসেছে। সাধারণত কোনো ভিআইপি কেউ এলে এভাবেই অভ্যর্থনা জানিয়ে তাদের জঙ্গি বিমান দিয়ে এসকর্ট দিয়ে তাদেরকে নিয়ে আসে। আর মার্কিন যে প্রতিনিধি দল তারা এসেছে একটা কার্গো বিমানে, সেই কার্গো বিমানে তারা এসেছে তাদের সাপোর্ট স্টাফ, এবং কার্গো বিমানের ভিতরে কয়েকটা গাড়িও আছে, যে বুলেট প্রুফ সিকিউরিটি গাড়ি, যাতে কোনো সমস্যা না হয়। তো এটা করে তারা এসেছে এবং তাদেরকে ওই সেম ভাবে পাকিস্তান F-16 বিমান দিয়ে এসকর্ট দিয়ে তারা নিরাপদে ভিআইপি অভ্যর্থনা দিয়ে নিয়ে এসেছে। তো এই ইরানি দল এবং আমেরিকান দল উভয়ই পাকিস্তানের ইসলামাবাদের হোটেল সেরেনাতে অবস্থান করবেন। হোটেল সেরেনা একটা 5 স্টার হোটেল। ওই হোটেলের সকল অতিথিদেরকে আগেই বের করে দেওয়া হয়েছে। পুরো হোটেলটাই শুধু এই প্রতিনিধি দলের জন্য রাখা হয়েছে, এবং এই হোটেলের আশেপাশে কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি চলতেছে, এবং ওই রোডে এবং আশেপাশে কয়েকটা রোডে যাতায়াত সীমিত করা হয়েছে। ইরানের প্রতিনিধি দল তারা মাত্র কয়েকজন এসেছেন, কিন্তু আমেরিকানরা তারা 30 জনের একটা দল নিয়ে এসেছেন। সেই সঙ্গে তারা অনেক যুদ্ধাস্ত্র, যন্ত্রপাতি এবং টেকনোলজি সহ অনেক কিছু নিয়ে, মানে পুরো প্রস্তুতি নিয়ে এসেছেন। মানে তারা পাকিস্তানকে পুরোপুরি বিশ্বাস করতে পারতেছেন না। তো পুরো রেডিও এসেছেন 30 জনের দল, তার ভিতরে নেগোসিয়েটর, সাপোর্ট স্টাফ, মিলিটারি স্টাফ, তারপরে অস্ত্র যন্ত্রপাতি সবকিছু একদম রেডি হয়ে এসেছেন। তো তারা এখন ইসলামাবাদে আছেন হোটেল সেরেনাতে, এবং ইরানি দলও বলা হয় যে তারাও হোটেল সেরেনাতে আছেন, বাট এখনো কনফার্ম না। অনেকে বলতেছেন তারা এখনো আসেনি নাই, কিন্তু একটা মিডিয়া বলছে তারা নাকি আসছে। যাই হোক, আগামীকাল থেকে আলোচনা শুরু হবে। আজকে উভয় দলই হোটেলে রেস্ট নিবে, আগামীকাল থেকে আলোচনা শুরু হবে এবং আলোচনার আয়োজন করবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির পাকিস্তানের। এবং এই আলোচনা অনেকে বলতেছেন যে 2 দিন ধরে চলতে পারে, আবার ইরান বলতেছে আলোচনা 15 দিন ধরে টানা চলতে পারে। আমেরিকার আছে 15 দফা আর ইরানের 10 দফা।
তো এই 15 দফা এবং 10 দফার ভিতরে কিভাবে সমন্বয় হবে সেটাই আসলে একটা বড় চ্যালেঞ্জ এই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এবং সেনাপ্রধান আসিম মনিরের। সবচেয়ে বেশি সম্ভাবনা আছে যে একটা আংশিক সফলতা আর কি, যেমন ট্রাম্পেরও কিছু মেনে নিল, আবার ইরানও কিছু মেনে নিল। যেমন হরমুজ প্রণালী দিয়ে জাহাজও চলাচল করলো, কিন্তু ইরান টোল নিল না। আবার ইরান পারমাণবিক যে কর্মসূচি সেটা আংশিকভাবে প্রত্যাহার করলো। আবার আমেরিকাও তাদের কিছু সেনাবাহিনী প্রত্যাহার করে নিল এবং এটা সাইন করলো যে ইসরায়েলের আক্রমণ চালাবে না। এই ধরনের একটা চুক্তিতে পৌঁছতে পারে এবং ট্রাম্প সমস্ত বিশ্বে ঘোষণা করতে পারে যে দেখো, আমি ঐতিহাসিকভাবে জয়লাভ করেছি, আমি চুক্তি করেছি, আমি শান্তি চাই। এটা সম্ভাবনা বেশি। আবার এটা হতে পারে যে এই 15 দিনের আলোচনায় কোনো ঐক্যমত্যই হলো না, তখন দুই পক্ষই সিদ্ধান্ত নিল যে আমরা এই যুদ্ধবিরতি আরো একটা মাস বাড়ালাম। তো এটাও হতে পারে, এটা হওয়ার সম্ভাবনা আছে। আর সবচেয়ে খারাপ সম্ভাবনা যেটা, সেটা হচ্ছে যে এই 15 দিনের আলোচনা বেঁচতে যাবে, উভয় পক্ষই বলবে যে না, আমরা আবার যুদ্ধ শুরু করব, কেউ কারো কথা শুনবে না, কেউ কারো আলোচনা মানবে না, এবং উভয় আলোচনা শেষ করে গিয়ে আবার হাজির হবে যুদ্ধক্ষেত্রে। ইরান ওই হরমুজ প্রণালী বন্ধই রাখবে এবং ইসরায়েল আমেরিকা আবার ইরানের উপর আক্রমণ শুরু করবে, যদিও এটা সম্ভাবনা কম বলে আমি মনে করি। তো অবশ্যই পাকিস্তান ধন্যবাদ প্রাপ্য, কারণ পাকিস্তান এমন একটা সময় এই যুদ্ধবিরতি নিয়ে এসেছে যখন রাশিয়া, চীন, আমেরিকা, ইরান, ইসরায়েল কেউই তাদের সঙ্গে কথা বলার মতো অবস্থায় ছিল না। সব জায়গায় ছিল অবিশ্বাস এবং ষড়যন্ত্র। ঠিক এই সময় সবাই খুঁজেছিল একজন বিশ্বাসী লোক, কিন্তু পেয়ে গেল পাকিস্তানকে। এই পাকিস্তানকে কিন্তু ইসরায়েলও বিশ্বাস করে না। পাকিস্তানকে ইসরায়েল বিশ্বাস না করলেও যেহেতু পাকিস্তান ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন, এই জন্য ইসরায়েল বুকে পাথর বেঁধে মেনে নিয়েছে। না মেনেও আসলে ওদের কিছু করার নেই, কারণ আপনারা সবাই জানেন যে আমেরিকা সারা ইসরায়েলটা কাগজে বাঘ। পাকিস্তান কিন্তু এই নেগোসিয়েশনে ইরানের পক্ষ হয়ে কাজ করতেছে। হ্যাঁ, এবং অলরেডি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সে হচ্ছে মানবতার জন্য অভিশাপ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি বলতেছেন ইসরায়েল অশুভ এবং মানবতার জন্য অভিশাপ, এবং তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে একটা পোস্টে তিনি বলেছেন যে ইসলামাবাদে আলোচনা চলাকালীন সময়েও ইসরায়েল লেবাননে বেসামরিক নাগরিকদেরকে হত্যা অব্যাহত রেখেছে। তিনি বলেন যে লেবাননে গণহত্যা চালানো হচ্ছে এবং নিরীহ মানুষ নিহত হচ্ছেন, প্রথমে গাজা, তারপর ইরান, এখন লেবানন। ইসরায়েল রক্তপাত থামাচ্ছে না। তিনি আরো বলেন যে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠাকারীরা জাহান্নামে যাক। এরপরে ইসরায়েল খুব রাগ করেছে। ইসরায়েল বলেছে, মানে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়, তারা বলেছে যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফের এই বক্তব্য ইসরায়েলকে ধ্বংস করার আহ্বানের শামিল। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর ইসরায়েলকে ধ্বংসের আহ্বান অত্যন্ত নিন্দনীয় এবং কোন সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। বিশেষ করে আসিফ এমন একটি দেশের প্রতিরক্ষা মন্ত্রী যারা নিজেদেরকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসাবে দাবি করতেছে। যাই হোক, ইসরায়েলও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যে। এখন এই যে চুক্তিটা হচ্ছে, এখানে পাকিস্তান নিজেকে নিরপেক্ষ হিসাবে উপস্থাপন করে আলোচনায় মধ্যস্থতা করতেছে, এবং অনেকেই বলতেছে যে এই আলোচনা শেষ হওয়ার পরে নাকি পাকিস্তান ইরানকে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণে সহায়তা করবে। আপনারা জানেন যে পাকিস্তান একটি পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ, ভারতও অবশ্যই। ইরান এবং আমেরিকার ভিতরে যেই যুদ্ধাবস্থা, এটা আসলে কোনো আলোচনার সম্ভাবনাই ছিল না, এবং আমেরিকা চরম ক্ষুব্ধ হয় যখন ইরান সৌদি আরবের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালায় এবং সেখানে ধাউ ধাউ করে আগুন জ্বলে ওঠে, যেটা আমেরিকা কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না। এবং আপনারা জানেন যে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা সামরিক চুক্তি হয় যে এক দেশ আক্রান্ত হলে আরেক দেশ রক্ষা করবে। তো এরপরই আসলে পাকিস্তান নড়ে চড়ে বসে পাকিস্তান বলে যে না, এভাবে চলতে দেওয়া যায় না। তখন পাকিস্তান নিজে উদ্যোগী হয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচির সঙ্গে এবং স্পিকার গালিবাফের সঙ্গে তারা কথা বলেন এবং তারা বলেন যে না, একটা স্থায়ী সমাধান দরকার। এরপর যখন আলোচনার পথ তৈরি হয়, তখন আবার ইরান কড়া বার্তা দেয় যে লেবাননের উপর হামলা বন্ধ না হলে আমরা আলোচনায় বসবো না। তখন আবার পাকিস্তান ট্রাম্পকে বলে দেখো, লেবাননের উপর কিন্তু হামলা চলতেছে। তখন আবার ট্রাম্প বলে ইসলামাবাদকে, মানে পাকিস্তানকে, যে নেতানিয়াহু লেবাননের উপর থেকে হামলা কমিয়ে দিবে। নেতানিয়াহু পুরোপুরি হামলা বন্ধ করতে পারবে না, কারণ তার দেশের জনগণ তার উপর চাপ দিচ্ছে যে এই যুদ্ধে আমরা কি পেলাম, আমরা তো সবই হারালাম। এই কারণে নেতানিয়াহু সীমিত পরিমাণে হামলা চালিয়ে যাবে। যদিও এখন পর্যন্ত পাকিস্তান লেবাননে পুরোপুরি হামলা বন্ধ করার জন্য আমেরিকার মাধ্যমে ইসরায়েলকে চাপ দেওয়া অব্যাহত রেখেছে, এবং ট্রাম্পও নেতানিয়াহুকে বলতেছে তোমরা লেবাননের সঙ্গে আলোচনায় বসো। পাকিস্তান তার চেষ্টা করে যাচ্ছে। আগেই বলছিলাম পাকিস্তান কোনো বড় শক্তি না, কিন্তু তারপরেও পাকিস্তান কেন গুরুত্বপূর্ণ উঠলো? কারণ পাকিস্তানের বর্তমান যে সেনাপ্রধান, সেই সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের খুবই একটা ভালো ব্যক্তিগত সম্পর্ক আছে।
এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি একমাত্র সামরিক ব্যক্তিত্ব যাকে ট্রাম্প হোয়াইট হাউসে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে ডিনার করেছেন একসঙ্গে। এবং ইরানের সঙ্গে রয়েছে পাকিস্তানের বিশাল সীমান্ত, ওদিকে সৌদি আরবের সঙ্গে আছে তাদের প্রতিরক্ষা চুক্তি। এই সব মিলিয়েই পাকিস্তান নিজেদেরকে অনন্য রূপে হাজির করেছে বিশ্বের একটা প্রভাবশালী দেশ হিসাবে। এবং পাকিস্তানের এই উজ্জ্বল ভাবমূর্তির কাছে ম্লান হয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর ভাবমূর্তি, যিনি কিনা বলেছেন ইসরায়েল আমার পিতৃভূমি। আবার পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত গভীর। তো এই চতুর্মুখী সম্পর্কই পাকিস্তানকে আসলে মধ্যস্থতাকারীর ভূমিকায় নিয়ে এসেছে। অনেক রাষ্ট্রের অনেক কথা বলার থাকে, কিন্তু সব রাষ্ট্র সবার সঙ্গে সব কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কিন্তু সব রাষ্ট্রগুলোই পাকিস্তানকে এমন একটা রাষ্ট্র হিসেবে পেয়েছে যে সবাই তাদের মনের কথাগুলো বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, অ্যাকসেপ্ট ইসরায়েল। বাট এখানে ইসরায়েলের প্রয়োজন নাই, যেহেতু ইসরায়েলের আব্বা আমেরিকা আছে, সুতরাং এখানে ইসরায়েলের কোনো দরকার নেই। তারপরেও দেখা যাক আলোচনা কতটুকু কি হয়। এখানে যে বিশেষ যেই মানে দাবিগুলো, যেমন আমেরিকার পক্ষ থেকে আছে যে হরমুজ প্রণালী পুরো খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেওয়া, তারপরে ইরান যে প্রক্সি গ্রুপগুলি আছে হামাস, হুতি, হিজবুল্লাহ এদের সঙ্গে যোগাযোগ না রাখা, এগুলো ইরান কতটুকু মেনে নেয়। আবার ইরানের যে দাবি যে আমাদের পারমাণবিক কর্মসূচি আমরা আন্তর্জাতিকভাবে চালু করবো, অনেকেই তো করে, আমরা করলে সমস্যা কি, তারপরে আমরা হরমুজে টোল বসাবো, তারপর আমরা হিজবুল্লাহ হুতিকে সাপোর্ট দিয়ে যাবো, আমার তারপর এই যুদ্ধবিরতিতে আমরা লেবাননকে ইনক্লুড করবো, এগুলো আসলে আমেরিকা কতটুকু রাজি হয়। তো পাকিস্তান তার চেষ্টা করেই যাবে। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের কিন্তু এটাই বড় অর্জন যে তারা এমন ভয়াবহ সংকটে দুই পক্ষকে আলোচনার টেবিলে তারা বসাতে পেরেছে। পাকিস্তান প্রমাণ করেছে যে একটা দেশ যতই ছোট হোক বা অর্থনীতি ছোট হোক, কিন্তু সে যদি সামরিক শক্তিতে বলিয়ান হয়ে সে আসলে ভৌগোলিকভাবে ভূরাজনৈতিকভাবে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে এবং তারা ভূরাজনীতিতে এবং পৃথিবীর যে কোনো সংকটে নিজেদেরকে প্রয়োজনীয় বলে উপস্থাপন করতে পারে, তাহলে কিন্তু তারা নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম। সুতরাং সুতরাং তারা ভূগোল, সামরিক যোগাযোগ, আঞ্চলিক তৎপরতা এবং কূটনীতি কাজে লাগিয়ে সমস্ত বিশ্বের অন্যতম একটা প্রভাবশালী রাষ্ট্র হিসাবে এই পাকিস্তান আবির্ভূত হয়েছে। এখন ফলাফল যাই হোক না কেন, আমরা এটুকু বলতে পারি যে পাকিস্তান তার এই অবদানের জন্য ধন্যবাদ পেতেই পারে। এবং শেষ পর্যন্ত পাকিস্তানে যে ধরনের সমঝোতা হোক না কেন, সেটা আসলে ইরানের পক্ষেই নেওয়ার চেষ্টা করবে পাকিস্তান। এটা ইরান একটা প্রতিবেশী দেশ হিসাবে এবং একটা মুসলিম দেশ হিসাবে পাকিস্তান এটুকু ফেভার ইরানের জন্য করবে। বা তারপরেও পাকিস্তানেরও সীমাবদ্ধতা আছে, কারণ আমেরিকাও তো মানতে হবে, তাই না? আমেরিকাও তো বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি, এটা ভুলে গেলে চলবে না। কিন্তু তারপরে আমরা এই আলোচনার সফলতা কামনা করি।